প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই থেকে একটি গল্প পড়ব। গল্পটির নাম নেকলেস। মূল লেখক হচ্ছে গীতা মোপাসা এবং এটির অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। আমরা মূল গল্পে যাওয়ার আগে আমরা দুই লেখক সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা দেখো, তোমরা বই খোলো এবং দেখো। গীতা মোপাসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেছেন। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গায় দা মোপাসা। তার পিতার নাম গুস্তাভ দা মোপাসা আর মাতার নাম লরা লি পয়টিভিন। বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লোবেয়ার তাদের পারিবারিক বন্ধু ছিলেন। এই মহান লেখকের নির্দেশনা এবং সহযোগিতায় গীতা মোপাসা সাংবাদিকতা এবং সাহিত্যের জগতে প্রবেশ করেন। অনেকটা অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন গীতা মোপাসার জীবনে এই যে গুস্তাভ ফ্লোবেয়ার। তারপর দেখো, সেই ফ্লোবেয়ারের বাসায় সেই ফ্লোবেয়ারের বাসায় গীতা মোপাসার পরিচয় ঘটে কার সাথে? দেখো, এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সাথে। কাব্য চর্চা দিয়ে এই লেখকের সাহিত্য চর্চা শুরু হয়েছে যদিও, কিন্তু গল্পকার হিসেবেই তিনি খ্যাতি অর্জন করেছেন। তার অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ তার রচনাগুলোকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তিনি 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই মৃত্যুবরণ করেন। এরপর আমরা জানবো যিনি অনুবাদক লেখক পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে। তোমরা দেখো, পূর্ণেন্দু দস্তিদার 1909 খ্রিস্টাব্দের 20 জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার এবং মাতার নাম কুমুদিনী দস্তিদার। তিনি পেশাগত জীবনে ছিলেন আইনজীবী। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়। তার অনুবাদমূলক গ্রন্থ রয়েছে 2টি। কি কি দেখো তোমরা? শেখবের গল্প ও মোপাসার গল্প। তিনি 1971 সালের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে যাওয়ার সময় ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। তোমরা এখানে খেয়াল করবে লেখকের নামগুলো গীতা মোপাসা, এখানে চন্দ্রবিন্দু আছে, পূর্ণেন্দু দস্তিদার কোথায় মূর্ধন্য ন আছে। এখন আমরা মূল গল্পে যাব। তাহলে আমরা গল্পটি শুরু করছি। মনে রাখবে, মানুষ স্বপ্নবিলাসী, স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে। সে চায় নিজের জীবনে একটি স্বপ্নের মতো একটি জীবন সে চায়। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে মানুষ অতিরিক্ত বিলাসী হয়ে ওঠে। তারপরে সে তার জীবনে করুণ পরিণতি থেকে আনে। তার সামর্থ্যের বাইরে কাজ করতে গিয়ে মানুষ অনেক সময় তার জীবনেই কিন্তু অনেক দুঃখের জীবন সে বেছে নেয়। গল্পে দেখো, আমি এখানে কি লিখেছি? মাতিলদা এবং লইসেল। এখানে আমি কয়েকটি চরিত্রের নাম দিয়েছি। মাতিলদা, লইসেল জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ প্রেমপূর্ণ, তারপরে মাদাম ফরেস্টিয়ার। দেখো, এই মাতিলদা ছিল এক সুন্দরী তরুণী। সে মনে করতো তার জন্মের দোষে, অর্থাৎ সে একটা কেরানি পরিবারে জন্মগ্রহণ করেছে। সে এতটাই সুন্দরী ছিল, তার মনে দুঃখ ছিল বেশি। সে সুন্দরী হয়েও সে তার নিজেকে সাজানোর সে অক্ষমতার জন্য সে সবসময় তার মনে কষ্ট ছিল। সে বিয়েও করেছিল একজন সাধারণ কেরানিকে, তার নাম ছিল লইসেল। আমরা লইসেলের পরিচয় এখানে পাই। খুব সহানুভূতিশীল একজন যুবক লইসেল। আচ্ছা, তারপর দেখো, তোমরা বইতে দেখো, নেকলেস গল্পের বইতে দেখো তোমরা, আমি কিছু অংশ তোমাদেরকে বলছি। মাতিলদার ধারণা যত সব সুরুচিপূর্ণ বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার পরিচিত হবার, প্রশংসা পাওয়ার অর্থাৎ তার কোনো উপায় ছিল না। তাই সে শিক্ষা পরিষদের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ স্বীকার করে নিয়েছিল। এখন মাতিলদার তার ইচ্ছা কি ছিল? দেখো, তার ইচ্ছা ছিল একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা ঝুলবে সেখানে, তাতে থাকবে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী।
আর তখন তার মনে হয় যখন সে হয়তো বা একটা টেবিলে, টেবিল ক্লথ ঢাকা একটা টেবিলে যখন সে বসবে, তখন মনে পড়বে তার আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা। উজ্জ্বল রৌপ্য পাত্র দিয়ে, তারপরে মায়াময়ী বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। এখন তার কাছে কোনো জড়োয়া ফ্রক, অর্থাৎ তার কাছে কোনো জড়োয়া গহনা বা ফ্রক নেই পরার জন্য তার কোনো একটা অনুষ্ঠানে, অথচ সেই সমস্ত বস্তুই কিন্তু সবচেয়ে প্রিয় মাতিলদার। সামান্য একজন কেরানির পক্ষে মাতিলদার এই সমস্ত চাহিদা পূরণ করা সম্ভব নয়, কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করত তার স্ত্রীর সমস্ত চাহিদা মেটানোর। একদিন এক সন্ধ্যায় হাতে একটি খাম নিয়ে মসিয়ে লুইসেল মানে মিস্টার লুইসেল সে খুব উল্লসিত হয়ে তার স্ত্রীকে গিয়ে দেখালো, এবং সেই খামটি খুলে দেখলো জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপুন্য আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মাতিলদা এবং লুইসেলের উপস্থিতি কামনা করেছেন। কিন্তু আমরা দেখতে পাই সেখানে মাতিলদা খুশি হওয়ার পরিবর্তে মুখে এক বিদ্বেষের ভাব নিয়ে সে টেবিলের উপরে নিক্ষেপ করে দেয় সে খামখানা। কেন? কারণ সে লুইসেল ভেবেছিল খুব খুশি হবে তার স্ত্রী, কিন্তু সে খুশি হয়নি, এবং এটা নাকি কোনো কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। লুইসেল বলছিল সেখানে গেলে গোটা সরকারি মহলকে তুমি দেখতে পাবে, কিন্তু তাতে খুশি নয়, তাতে কিছুতেই খুশি নয় মাতিলদা, কারণ সে অনুষ্ঠানে যাওয়ার মতো তার কোনো জামা নেই, পরিধান করার মতো জামা নেই। তখন তার স্বামী লুইসেল তাকে প্রস্তাব দিয়েছিল, আমরা থিয়েটারে যাওয়ার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে, ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তখনই তার স্ত্রী মাতিলদা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। সেটা দেখে লুইসেল আতঙ্কে নির্বাক এবং হতবুদ্ধি হয়ে গেল। তারপর দেখো সে থতমত ভাবে বলল, কি হলো? সে ভাবতেই পারেনি যে সে ভেবেছিল যে তার স্ত্রী অত্যন্ত খুশি হবে খামখানা পেলে। তারপরে দেখো সে তাকে বলল, কয়েক সেকেন্ড চিন্তা করলো সে, মাতিলদাকে বলল সে, মাতিলদা বেশ তো, আলাপ করি আমরা, চলো। এমন কোনো পোশাক যা অন্য কোনো উপলক্ষে যা দিয়ে চলবে, অথচ বেশ সাদাসিধা, তার দাম আর কত হবে? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে এমন একটা সংখ্যার হিসাব স্থির করলো যেটি কিনা একজন হিসাবী কেরানির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে একটা আতঙ্কিত প্রত্যাখ্যান আসতে পারে। সে ইতস্তত করে বলল তার স্বামীকে, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। ফরাসি মুদ্রার নাম 400 ফ্রা। সেটা শুনেই কিন্তু লুইসেলের মুখ ম্লান হয়ে গেল, কেননা এইটুকু টাকাই সে জমিয়েছিল। সে গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখির শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা একটা বন্দুক কিনবে, এবং সেই বন্দুক কেনার জন্য এই 400 ফ্রাই সে জমি রেখেছিল। তা সত্ত্বেও সে জবাব দিয়েছে, কিন্তু বেশ তো, আমি তোমার 400 ফ্রা দেব, কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। এখানে কিন্তু তার চাহিদার শেষ নয়। এরপরে সে কি করলো, বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে মাদাম লুইসেলকে বিচলিত এবং উদ্বিগ্ন মনে হয়। তারপরে হঠাৎ করে সে জিজ্ঞেস করলো, তার স্বামী জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। এখন সে বলল, এটা কি বলবো, এটা তার স্বামীর জন্য একটা খুব দুঃখজনক বিষয় যে মাতিলদা চেয়ে বসলো, এখন সে বলে বসলো তার আরেকটা চাহিদার কথা, তার ওই অনুষ্ঠানে যাওয়ার মতো কোনো গহনা নেই। তখন তার স্বামী তাকে বলল, 10 ফ্রা দিলে তুমি 2 কি 3টে অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। এখন কিন্তু সে তো তারপরে মেয়েটি সেখানে সে কথায় সে আশ্বস্ত হলো না তার স্বামীর কথায়, কারণ সে ভাবলো যে এত ধনী মেয়েদের মাঝখানে তাকে খেলো দেখাবে, সেখানে সে গোলাপ ফুল দিয়ে সাজলে, খেলো মানে হচ্ছে সস্তা। তারপর দেখো তার স্বামী তখন সমস্যার সমাধানের উপায় খুঁজে পেয়ে চিৎকার করে বলল,
আচ্ছা কি বোকা দেখো তো আমরা। যাও তোমার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয়। এটুকু আদায় করার জন্য তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। মাদাম ফরেস্টিয়ার, দেখো আমি এখানে লিখে রেখেছি, মাদাম ফরেস্টিয়ার মাতিলদার কনভেন্টের বন্ধু, অর্থাৎ তারা কনভেন্ট মানে হচ্ছে খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, সেখানে তারা একসাথে পড়তো। তারপরে মাতিলদা খুব খুশি হলো, সত্যি তো সেটা সে ভাবেনি। তারপর তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার সমস্ত দুঃখের কাহিনী বলল এবং তার বান্ধবী কি করলো, কাচের দরজা লাগানো একটা গোপন কক্ষ থেকে একটা বড় জড়োয়ার গহনার বাক্স বের করে এনে খুলে বলল মাতিলদাকে, তোমার যা ইচ্ছা তুমি নাও। তারপর তোমরা দেখো বইতে কি আছে। হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। তখন সেই আনন্দে বিহ্বল হয়ে গিয়ে বলল যে এটা আমায় ধার দেবে, শুধু এটা? তার বান্ধবী বলল, ফরেস্টিয়ার বলল, কেন দেবো না, নিশ্চয়ই দেবো। এতে সে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরল। খুশি হয়ে তার সম্পদ নিয়ে সে বাসায় ফিরল। এরপরে বল নাচের দিন এসে গেল। সেদিন মাদাম লয়েসেলের জয় জয়কার। সে ছিল সুন্দরী এবং তাকে সেই সাজে অপরূপ লাগছিল এবং সেই অনুষ্ঠানে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী এবং আনন্দপূর্ণ। মন্ত্রিসভার সব সদস্যরা তার সঙ্গে ওয়াল্টার্স নৃত্য করতে ইচ্ছা করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। তারা দুজনে রাস্তায় যখন পৌঁছে গেল, সেখানে কোনো গাড়ি পেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে একখানাকে দেখে গাড়োয়ানকে ডাকতে গেল। তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিসে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা যেদিনে এগুলো নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। তারপরে তারা মার্টার স্ট্রিটের ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল গাড়িটি। এরপরে তাকে মনে পড়লো তার স্বামীর ব্যাপারে, যে সকাল 10টায় তো তাকে অফিসে যেতে হবে তার স্বামীকে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে আর্তনাদ করে দেখে তার গলায় হারখানা নেই। তখন তার স্বামী বলল, কি হয়েছে? সে যখন উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, আমার কাছে মাদাম ফরেস্টিয়ারের হারখানা নেই। কিন্তু তার স্বামী বলল, সেটি তো সে ওখান থেকে আসার সময় দেখেছে, গাড়িতে পড়লো কিনা, নাকি রাস্তায় পড়লো। তারপর কি হলো দেখো, শেষ পর্যন্ত লয়েসেল আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। তোমরা বুঝতেই পারছো, তারা কিন্তু ভোর 4টায় এসেছে, রওনা দিয়েছে অনুষ্ঠান থেকে। তারপর সকাল 7টায় তার স্বামী ফিরে এসেছে। কি করলো সে পুলিশের কাছে এবং গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে এসেছে, একটা বিজ্ঞাপন দিয়েও এসেছে। এতে কিছুটা তাদের মনে কিছুটা আশার সঞ্চার হলো। আর এখন সে বলল, অর্থাৎ লয়েসেল বলল তার স্ত্রীকে, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছো, তা তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। তার নির্দেশ মতো মেয়েটি লিখে তার বান্ধবীকে দিয়ে আসলো। বছরে 5 বছরের বড় লয়েসেল তার স্ত্রীর থেকে। সে বলল, ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতেই হবে। তারপরে তারা কি করলো, প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হাড়ের মতো। তার দাম 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। 3 দিন যেন ওটা বিক্রি না করে, হ্যাঁ, যেখানে তারা পেয়েছিল সে যেন বিক্রি না করে, তার জন্য স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরো ব্যবস্থা করলো এটা, যে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি যদি খুঁজে পাওয়া যায়, তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রা ফেরত নিতে পারবে। লয়েসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে ধার করলো। আর মাদাম লয়েসেল যখন সেটা ঠিক করে হারখানা ফেরত দিতে গেল মাদাম ফরেস্টিয়ারকে, তখন মেয়েটি বলেছিল, ওটা তোমার আরো আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল, তা আমারও দরকার হতে পারত। কিন্তু মাতিলদা ভয় পাচ্ছিল, যদি গহনার বাক্সটি খুলে তার বান্ধবী
হয়তো সে খুললো না তেমন ভাবে, যদি বদলে দেওয়া হয়েছে সেটা টের পেত, সে কি মনে করতো, সে কি বলতো, সে কি তাকে অপহারক ভাবতো? তারপর দেখো শেষে কি হয়েছে। এবার কিন্তু মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারল। ঘরকন্যার সমস্ত কঠিন কাজ, রান্নাবান্নার কাজ যা কখনোই সে করতো না, সেটা সে শিখলো। তার গোলাপি নখ দিয়ে সে সাবান ধোয় তৈলাক্ত পাত্র এবং ঝোল রাধার কড়াই মাঝে, ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকোতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে দেয়। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কষাই এবং ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য দর কষাকষি করে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। তার স্বামীও কিন্তু সন্ধ্যাবেলায় কাজ করে। কিসের কাজ? দেখো, সে কয়েকজন ব্যবসায়ী হিসাবে খাতা ঠিক করে, রাত্রে এক পাতা বাদশাহ হিসেবে সে প্রায় লেখা নকল করে। এভাবে তাদের জীবন চলল 10টা বছর। তারপর দেখো, মাদাম লুইসেলকে দেখলে কিন্তু এখন বয়স্কা মহিলার মনে হয় একটি সামান্য বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে। এক রবিবারে সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে মুছে ফেলার জন্য তারা স্বামী স্ত্রী চাম্পস এলিসিসে ঘুরতে বেড়াচ্ছিল। হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত এক মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফোরেস্টার। সে এখনো যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়। এবং মাদাম লুইসেল অর্থাৎ মাতিলদা তার কাছে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। কিন্তু মাদাম ফোরেস্টার কিন্তু তাকে চিনতে পারলো না, তার বান্ধবীকে চিনতে পারলো না, কারণ এই 10টি বছরে তার চেহারা পরিবর্তন হয়েছে। তাকে বয়স্ক মনে হয় দেখতে। সে যখন নিজের পরিচয় দিল, তার বান্ধবী ফোরেস্টার বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? তখন সে কি বলল, বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। এখন তোমার জন্য যদিও বলছে, তোমাদের কি মনে হয় সেটা মাদাম ফোরেস্টারের জন্য হয়েছে? আমার তো এটা মনে রাখতে হবে, সে কিন্তু নিজের কারণেই কিন্তু দুঃখটা ডেকে এনেছে। তারপর দেখো, সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হারখানা পড়তে দিয়েছিলে, মনে পড়ে? বেশ মনে পড়ে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, এখন দেখো আবার বলছে ঠিক সেখানের মতো একটা তোমাকে ফেরত দিয়েছিলাম, দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতে পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না, তাদের পক্ষে তা সহজ ছিল না, এবং সেটা শেষ পর্যন্ত তোমাকে আমি ভালোভাবে দিয়ে নিশ্চিন্ত হয়েছি। হ্যাঁ, এটা বলার পর সে গর্বের ভাবে এবং সরল আনন্দে একটু হাসলো। মাদাম লুইসেল একটু হাসলো, কিন্তু এটা দেখে মাদাম ফোরেস্টারের মনে খুব লাগলো। সে দুটি হাত, সে লুইসেলের দুটি হাত, তার বান্ধবী লুইসেলের দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে কি বললো, শেষের কথাটি কি ছিল? হায় আমার বেচারি মাতিলদা, আমারটা ছিল নকল, তার দাম 500 ফ্রাঁক বেশি হবে না। এখন দেখো, তোমরা শব্দার্থ এবং টিকা অবশ্যই পড়বে। সেই সাথে এখানে দেখো পাঠ পরিচিতি সামান্য আছে, যেটা ছোট্ট করে আছে সেটা ভালো করে পড়বে। ফরাসি ভাষায় এই গল্পটির নাম লা পারুরে, এবং এটি 1884 সালে 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলেস এখানে এই পত্রিকায় প্রকাশিত হয়, এবং সে বছরেই ইংরেজিতে অনুদিত হয়। এখন তোমরা নেকলেস গল্প পড়ার পর তোমরা কি বুঝলে? আমরা বুঝলাম মানুষের স্বপ্ন থাকতেই পারে, মানুষের স্বপ্ন আছে, কিন্তু এমন কোনো স্বপ্ন যেটা কিনা মানুষের সামর্থ্যের বাইরে যদি চলে যায়, সেটা কিন্তু পূরণ করা কখনো সম্ভব না। এই জন্য বলা হয় যে উচ্চাভিলাষ মানুষকে কখনো সুখী করতে পারে না। অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা মানুষকে চরম অসুখী করে তোলে। এমনকি এ ধরনের স্বভাবের কারণে মানুষকে মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। নিজের জীবনের করুণ পরিণতি তো ডেকে আনেই, পারিপার্শ্বিক মানুষেরও তাদেরও করুণ পরিণতি এনে দেয়। আজকে এটুকুই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।